সব ব্যথাই দিনে কমে, রাতে আবার বেড়ে যায়। তুমি কি রোজ অত ভোর ওঠো? আমি সকাল 10টা আগে কখনো বিছানা থেকে নামি না। আজ নামলে যে? চিত্রা হাসতে হাসতে বলল, কাল রাতে আমার এক ফোঁটা ঘুম হয়নি। এখন ঘুম পাচ্ছে। ঠিক করেছি ছাদে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে শুয়ে পড়বো। কাল রাতে ঘুম হয়নি কেন? সত্যি জানতে চান? জানতে চাই, এইটুকু বলতে পারি। সত্যি জানতে চাই না মিথ্যে জানতে চাই তা বলতে পারি না। কাল সারা রাত আমার ঘুম হয়নি, কারণ কাল রাতে আমি টের পেলাম আমি একজন মানুষকে প্রচন্ড রকম ভালোবাসি। আপনি কি আমার কথায় অস্বস্তি বোধ করছেন? অস্বস্তি বোধ করবো কেন? তোমার বর্তমান সময়টা প্রেমে পড়ার জন্য আদর্শ সময়। ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই সময় প্রেমে পড়বে না তো কখন পড়বে? প্রেমে কি একা একা পড়েছ, না দুজন মিলে পড়েছ? আপনি এমন ভাবে কথা বলছেন যেটা প্রেমে পড়াটা খালে পড়ার মতো। অনেকটা সেরকমই। কেউ কেউ এমন খালে পড়ে সেখানে হাঁটু পানি, সমস্যা হয় না, খাল থেকে উঠে আসতে পারে। আবার কোনো কোনো খালে অতালান্তিক পানি, উঠার উপায় নেই। সাঁতার জানলেও লাভ হয় না। কতক্ষণ আর সাঁতার কাটবে? এক সময় না এক সময় ডুবতেই হবে। খুব গুছিয়ে বলেছ। আপনার সঙ্গে থেকে আর কিছু শিখি বা না শিখি, গুছিয়ে কথা বলা শিখেছি। তাও তো কিছু শিখলে। ভালোটা মানুষ সহজে শিখতে পারে না, মন্দটা শিখে ফেলে। আমার মন্দ কিছু শেখাওনি? আপনার মন্দ কি আছে? অসংখ্য। প্রথম হলো আলস্য। আমার মতো অলস মানুষ তুমি 3 ভুবনে পাবে না। অলস কোথায়? আপনি দিনরাত বই পড়ছেন, লিখছেন। আলস্যটাকে আড়াল রাখা এ হচ্ছে হাস্যকর একটা চেষ্টা। লোকে ভাববে অনেক কাজ করা হচ্ছে, আসলে লবডাঙ্গা। লবডাঙ্গা কি? লবডাঙ্গা হচ্ছে নবডঙ্কা শব্দের অপভ্রংশ। নবডঙ্কা মানে তো জানোই, নতুন ঢুল। কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, প্রচণ্ড ঢুলের শব্দ হচ্ছে। সবাই ভাবছে না জানি কত কাজ হচ্ছে, আসলে ঢুল পাচ্ছে। আমি এখন যাচ্ছি। কি করবে? ঘুমোবে? আমার মাথা ধরে আছে। প্রথমে কড়া 1 কাপ চা খেয়ে মাথা ধরাটা কমাবো, তারপর 2টো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে শুয়ে ভাববো কি করা যায়। কি করা যায় মানে? একটা মানুষকে যে আমি প্রচণ্ড রকম পছন্দ করি, তাকে কি করে সেই খবরটা দেওয়া যায় তাই ভাববো। আপনি তো খুব জ্ঞানী মানুষ, আপনার কি কোনো সাজেশন আছে? তাকে চিঠি লিখো, সুন্দর করে গুছিয়ে চিঠি লেখো। অসম্ভব, আমি চিঠি লিখতে পারবো না, আমার লজ্জা লাগবে। মুখে বলা কি সম্ভব? ধরো টেলিফোন জানিয়ে দিলে। না, আমি তার কোনো পথ দেখছি না। আপনার দেওয়া না চিঠি লিখে জানানোই সবচেয়ে ভালো। হ্যাঁ, তারপর সে যদি সেই চিঠি সবাইকে দেখিয়ে বেড়ায় তখন কি হবে? খানিকটা রিস্ক তো নিতেই হয়। আমি চিঠি লিখতে পারি না। আমি ভালো আছি, তুমি কেমন আছো, এ 2 লাইন লেখার পর আমার চিঠি শেষ হয়ে যায়। তাহলে এক কাজ করো, রবীন্দ্রনাথের কাছ থেকে ধার নাও। রবীন্দ্রনাথের গান বা কবিতা থেকে কয়েক লাইন লিখে পাঠিয়ে দাও। এমন কিছু লাইন বের করো যাতে তোমার মনের ভাব প্রকাশিত হয়। আমি পারবো না, আপনি বের করে দেন। লেখো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। লেখার সময় খেয়াল রাখবে যেন বানান ভুল না হয়। প্রেম প্রতি বানান ভুল থাকা অমার্জনীয় অপরাধ। বানান ভুল হবে না। চিঠি লিখতে না পারলেও আমি বানান খুব ভালো জানি। চিঠিটা ছাদ থেকে নেমে নিজেই চা বানিয়ে খেলো। মাকে গিয়ে বলল, মা শুনো, আমি এখন 4টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম দেব। খবরদার আমাকে নাস্তা খাবার জন্যে ডাকাডাকি করবে না। আমি একেবারে দুপুরবেলা উঠে ভাত খাবো। সোমা বিস্মিত হয়ে বলেন, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হবে কেন? চিত্রা হাই তুলতে বলল, আমি ঠিক করেছি 1 গাদা ঘুমের ওষুধ খেয়ে মারা যাব। আজ তার একটা রিহার্সাল। তুই সবসময় এমন পাগলের মতো কথা বলিস কেন? আমি শুধু পাগলের মতো কথাই বলি না, পাগলের মতো কাজও করি। মা, রশিদকে তুমি আমার ঘরে একটু পাঠাও তো। কেন? কাজ আছে। জিতু নিজের ঘরে ঢুকে 4টা ঘুমের ট্যাবলেট খেলো। তারপর ড্রয়ার থেকে কলম বের করে গোটা গোটা হরফে লিখল, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কাগজটা ভাঁজ করে রশিদের হাতে দিয়ে বলল, রশিদ, তুই এই কাগজটা জাবেদ চাচার হাতে দিয়ে আয় তো। এক্ষুনি যা, কাগজটা দিয়ে এসে আমাকে খবর দিবি কাগজ দিয়ে এসেছিস। হাবার মতো এরকম হাঁ করে থাকবি না, মুখ বন্ধ কর। চায়ের কাপ হাতে চিত্রা দাঁড়িয়ে আছে। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে? 5 মিনিট, 10 মিনিট, নাকি তার চেয়েও বেশি? চা সম্ভবত ঠান্ডা হয়ে গেছে।
ঠান্ডাই ভালো। জাবেদ চাচা ঠান্ডা চা খান। চিত্রা তার জীবনে এই প্রথম একটা মানুষ পেল যে চা ঠান্ডা করে খায়। চিত্রা টুকটুক করে দরজা দুবার টোকা দিল। জাবেদ আলী বই থেকে মুখ না তুলেই বললেন, ভেতরে এসো। 7 মিনিট দেরি হলো যে? দেরি মানে? আমি জানতাম তুমি আমার ঘরে ঠিক 11টার সময় চা নিয়ে আসবে। এখন বাজছে 11টা 7। কাজেই তুমি 7 মিনিট দেরি করেছ। আমি ঠিক 11টার সময় আসবো, আপনাকে কে বলল? আমার সিক্সথ সেন্স বলছে। উফ, কেন যে মিথ্যা কথা বলেন? আপনি কি ভেবেছেন আপনার মিথ্যা কথা শুনে আমি খুশি হব? আমি যে কথাটা বললাম সেটা যে মিথ্যা না তা কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি। বেশ তো, প্রমাণ করুন। টেবিলের উপরে দেখো, একটা বই আছে, জীবনানন্দ দাশের কবিতা সমগ্র। বইটার নিচে একটা কাগজ আছে। কাগজটা কি লেখা আছে পড়ো। চিত্রা কাগজটা নিয়ে পড়লো। কাগজে লেখা, আমার সিক্স সেন্স বলছে চিত্রা ঠিক 11টায় আমার জন্য চা নিয়ে আসবে। আমি চায়ের জন্য অপেক্ষা করছি। পড়েছ? হ্যাঁ। আজকের তারিখ দেওয়া আছে, দেখেছ? হ্যাঁ। অবাক হয়েছ? হ্যাঁ। কতটুকু অবাক হয়েছ? চিত্রা চাপা গলায় বলল, খুব অবাক হয়েছে। বিস্ময় অভিভূত। হ্যাঁ। জাবেদ আলী চায়ের চুমুক দিতে দিতে হাসি মুখে বললেন, এত অল্পতে বিস্ময় অভিভূত হয় না, পরে সমস্যায় পড়বে। সিক্স সেন্স কিছু না। আমি যা করেছি তা হচ্ছে খুব সাধারণ একটা ট্রিক্স। অনেকগুলো কাগজে একই জিনিস লিখেছি, শুধু সময়টা এক এক কাগজে এক এক রকম। তুমি যদি 12টার সময় চা নিয়ে আসতে তাহলে বলতাম, জানালার কাছে যে পেজটা আছে সেই পেজের নিচে কাগজটা দেখো, সেই কাগজে লেখা চিত্রা ঠিক 12টার সময় আমার জন্য চা নিয়ে আসবে। এখন বুঝতে পারছো এটা কেন করলে? তোমাকে বিস্ময় অভিভূত করে দেওয়ার জন্য করলাম। কৌশলটা পরে বলে ফেললেন। বিস্ময় তার রইল না। কৌশলটা স্বীকার করা বিস্ময় আরো দীর্ঘস্থায়ী হলো। বিস্ময়ের সঙ্গে যুক্ত হলো মজা, তাই না? হ্যাঁ। গম্ভীর হয়ে আছো কেন? রাগ লাগছে? রাগ লাগছে কেন? আপনার এত বুদ্ধি আর আমার এত কম বুদ্ধি, এই জন্যে রাগ লাগছে। তোমার বুদ্ধি কম কে বলল? আমি জানি আমার বুদ্ধি কম। আমি মোটরসাইকেলের মতো ফটফট করে কথা বলতে পারি, কিন্তু আমার বুদ্ধি কম। আমি আমার বুদ্ধি দিয়ে কাউকে বোকা বানাতে পারি না, শুধু মাকে পারি। ওনাকে বোকা বানাও? হ্যাঁ। মার ধারণা আপনাকে আমার একেবারেই পছন্দ না, তাই বুঝি? হ্যাঁ। আমার বুদ্ধি কম হলেও আমি আবার ভালো অভিনয় জানি। আমি নানান ধরনের অভিনয় করে মাকে ভুলিয়ে ভালিয়ে রাখি। মার ধারণা আমি আপনাকে দেখতে পারি না। আসলে পারো? সেটা কঠিন চোখে তাকিয়ে রইল। জাবেদ আলী টের পাচ্ছেন মেয়েটি রেগে যাচ্ছে। তিনি রাগ কমানোর চেষ্টা করলেন না। মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দিতে লাগলেন। চিত্রা বলল, আপনার বই লেখা কেমন এগুচ্ছে? ভালো। এখন কি লিখছেন? সৌন্দর্য কি, এই বিষয়ে একটা লেখা। সৌন্দর্য কি? জাবেদ আলী হাসি মুখে বললেন, তা তো জানি না। যা জানেন না তার উপর লিখছেন কিভাবে? সৌন্দর্য কি তা যে আমি জানি না, সেটাই লেখার চেষ্টা করছি। আপনার কথা বুঝলাম না। সব কথা যে বুঝতে হবে এমন তো না। কথা না বোঝার মধ্যে আনন্দ আছে। আমি এখন চলে যাব। আচ্ছা। আমার মনটা খুব খারাপ, আপনি আমার মন ভালো করে দিন। মন কীভাবে ভালো করব তা তো বুঝতে পারছি না। প্রবন্ধ যেটা লিখছি সেটা পড়ে শোনাবো? না। চিত্রা উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে বলল, আমি যাচ্ছি। জাবেদ আলী বললেন, এমন রাগে রাগে হাত পরে চলে যেও না, তারপর দেখবে নিজেরই খারাপ লাগবে। খানিকক্ষণ বসে মনটা ভালো করে তারপর যাও। আমার মন ভালো হবে না। মন ভালো হবার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তোমাকে একটা উপহার দিচ্ছি। উপহার পেলে মেয়েদের মন ভালো হয়। খুব ভুল কথা বলেছেন। মেয়েদের একটু ছোটো করে দেখবেন না। মেয়েরা উপহারে কাঙাল না। আমি যে উপহার দেব তা পেয়ে তুমি অসম্ভব খুশি হবে, তা আমি লিখে দিতে পারি। উপহারটা কি? জাবেদ আলী উঠলেন, টেবিলের ড্রয়ার খুলে বেশ বড়সড় সাইজের একটা পাথর বের করে আনলেন। বিশেষত্বহীন পাথর। এসব পাথর ভেঙে রেল লাইন দেওয়া হয়, দালান কুঠা তৈরিতে ব্যবহার করা হয়। এর বেশি কিছু না। চিত্রা আগ্রহী বলায় বলল, এই আপনার উপহার? হ্যাঁ। আপনার ধারণা এই পাথর পেয়ে আমি আনন্দে আত্মহারা হব? হ্যাঁ, হবে। কারণ এই পাথরে কিছু লেখা আছে। কি লেখা? চিত্রা গভীর আগ্রহে পাথর হাতে নিল। কোনো লেখা দেখতে পেল না। সারা পাথরের গায়ে বল পয়েন্টে অসংখ্য গুণচিত্র আঁকা। এই গুণচিত্রে মানে কি? জাবেদ আলী সিগারেট ধরাতে ধরাতে হাসি মুখে বলেন, একটা গুণচিহ্ন আঁকতে 2টা দাগ দিতে হয়। 2টা দাগ মানে দুজন মানুষ, দুটা দুই দিকে। তার মানে মানুষ দুজন ভিন্ন প্রকৃতির। একটা জায়গায় দাগ, দুটো মিলেছে। তার মানে হলো দুটো ভিন্ন প্রকৃতির মানুষ একটা জায়গায় মিলেছে। অর্থাৎ একটি ক্ষেত্রে তার একেও অভিন্ন। এরা দুজন দুজনকে পছন্দ করে। চিত্রা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জাবেদ আলী বললেন,
উপহার পছন্দ হয়েছে? চিত্রা গাঢ় স্বরে বললেন, হ্যাঁ। জাবেদ আলী বললেন, তুমি বেশ কিছুক্ষণ আগে আমাকে একটা চিঠি পাঠিয়েছিলে। আমি ভেবেছিলাম কোনোদিন সেই চিঠির জবাব দেব না, আজ এই পাথর দিয়ে জবাব পাঠালাম। চিত্রা ধরা গলায় বলল, থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি। বেশ, তাহলে এখন যাও। আমি এখন সৌন্দর্য বিষয়ে আমার অজ্ঞতা প্রসঙ্গে লেখাটা শেষ করব। চিত্রা পাথর নিয়ে বেরিয়ে এলো। সেদিন আমার সময় পাথরটা সে গালে চেপে রাখলো। তার চোখ পানিতে ভর্তি হয়ে আসছে। 2। তোর কুলে এটা কি? চিত্রা মার দিকে না তাকিয়ে সহজ গলায় বলল, পাথর। এর ইংরেজি নাম স্টোন। সুরমা বিস্মিত গলায় বললেন, পাথর কুলে নিয়ে বসে আছিস কেন? চিত্রা এবার মার দিকে তাকালো, শান্ত গলায় বলল, বাংলাদেশের সংবিধানে এমন কোনো ধারা আছে যে পাথর কুলে নিয়ে বসে থাকা যাবে না? সব কথা তুই এমন পেঁচাল জবাব দিস কেন? সরাসরি জবাব দিতে অসুবিধা কি? রশিদ আমাকে বলল, তুই নাকি সারাক্ষণ একটা পাথর নিয়ে ঘুরিস। আমি তোর কথা বিশ্বাসই করিনি। এখন দেখছি সত্যি। পাথর নিয়ে ঘোরা কোনো বড় অপরাধের মধ্যে পড়ে না তো মা। পাথর ছুঁড়ে কারো মাথা ঘিলু বের করে দিলে বাংলাদেশ পেনাল কোডের 302 ধারায় মামলা হবে। পাথর তো আমি ছুঁড়ে মারছি না, কোলে নিয়ে বসে আছি। তুই শুধু পাথর কোলে নিয়ে বসে আছিস বা কেন? আচ্ছা যাও, আমি পাথর রেখে আসছি। অকারণে চেঁচিও না তোমা। চিত্রে পাথর নিয়ে তার ঘরে ঢুকে পড়ল। সুরমা শঙ্কিত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। শঙ্কিত হবার তার যথেষ্ট কারণ আছে। পাথর নিয়ে চিত্রে বাড়াবাড়িটা আজ না, অনেক আগেই তার চোখে পড়েছে। তিনি কিছু বলেননি। ব্যাপারটি কি বোঝার চেষ্টা করেছেন। সুরমা এই সংসারে বোকার একটা ভাব ধরে থাকে। সংসার পরিচালনায় এত তার খুব লাভ হয়। বোকাদের সাথে কথা বলার ব্যাপারে সবাই অসাবধানে থাকে, তাতে অনেক সুবিধা পাওয়া যায়। চিত্রা যে জাবেদ আলী নামের আধবুড়ো মানুষটার জন্য পাগল হয়ে আছে তা তিনি বুঝেছেন চিত্রা বুঝার আগে। কিন্তু যেহেতু সংসারে তিনি বোকা সেরে থাকেন, সেহেতু চিত্রাকে কিছু বুঝতে দেননি। চিত্রা তাকে ভুলাবার জন্য নানান ধরনের অভিনয় করেছে, খুব কাঁচা অভিনয়। যখন তাকে বলা হয়, যা তো জাবেদ সাহেবকে 1 কাপ চা দিয়ে আয়, কিংবা এই হালুয়াটা দিয়ে আয়, সে বলবে, আমি পারবো না মা, আমার উপরে যেতে ইচ্ছে করে না। তিনি যত জোরাজুরি করবে সে ততই না করবে। সেদিন নিতান্তই অনিচ্ছায় উঠে যাবে, ফিরবে 1 থেকে 2 ঘন্টা পর। এইসব লক্ষণ খুবই খারাপ। অল্প বয়সে ভালোবাসা অন্ধ গন্ডারের মতো শুধু এই দিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আদর দিয়ে এই গন্ডা সামলানো যায় না। সুরমা আতঙ্কে অস্থির হয়ে আছেন। আতঙ্কটা প্রকাশ করছেন না, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। সমস্যাটা ভালো মতো বুঝতে পারলে সমস্যার সমাধান চেষ্টা করা যাবে। সমস্যাটা ভালো মতো বুঝতেও পারছেন না। জাবেদ আলী সাহেবের ভূমিকাটা এখানে কি? ভদ্রলোক অতি বুদ্ধিমান। চিঠির সমস্যা তার বুঝতে না পারার কথা না। তিনি কি মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছেন, না সমস্যাটা সামলাবার চেষ্টা করছেন? একজন দায়িত্বশীল বিচক্ষণ ভদ্রলোক এসব ব্যাপার কখনো প্রশ্রয় দেবেন না। তার বড় মেয়ের বয়স চিত্রার থেকে চেয়ে বেশি। প্রশ্রয় দিতে গেলে এই কথাটা তার অবশ্যই মনে পড়বে। তবে ভদ্রলোকের নিজের মনেও যদি কোনো রকম দুর্বলতা জমে থাকে, তাহলে তিনি অন্ধ গন্ডারের মতো আচরণ করবেন। পাথরের যে দেবতা, সেও পূজা গ্রহণ করে, মানুষ কেন করবে না? এখন যা করতে হবে তা হলো ভদ্রলোককে এ বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। এই কাজটা তিনি করতে পারবেন না, চিঠে বাবাকে দিয়ে করাতে হবে। তবে চিঠে বাবাকে আসল কথা কিছুই বলা যাবে না। মেয়েটার পাগলামি মানুষটার কানে গেলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। সুরমা তার সংশয়ে ভয়ঙ্কর কিছু চান না। সুরমা রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চিত্রা ঘরে ঢুকলেন। কিছুক্ষণ গল্পগুজব করবেন। গল্প করা ফাঁকে ফাঁকে হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে জাবেদ আলী সম্পর্কে কিছু কথা বলে দেখবেন, মেয়ের মুখের ভাব বদলায় কিনা। দরকার হলে আজ রাতে মেয়ের ঘরে ঘুমোবেন। চিত্রা মশারি খাটে শুয়ে পড়ার আয়োজন করেছিলাম। চিত্রা মাকে দেখে বলল, কি হয়েছে মা? সুরমা হাই তুলতে তুলতে বললেন, আজ তোর সঙ্গে ঘুমোবো রে মা। আমার সঙ্গে ঘুমোবে কেন? তোর বাবার সঙ্গে ঝগড়ার মতো হয়েছে, এই জন্যে। অসম্ভব মা, তুমি আমার সঙ্গে ঘুমোতে পারবে না। তোমার গা থেকে মশলার গন্ধ আসে। কি বলিস তুই? গা থেকে মশলার গন্ধ আসবে কেন? সারাদিন রান্নাবান্না নিয়ে থাকা, মশলার গন্ধ তো আসবেই। এখন আসছে হলুদ আর পেঁয়াজের গন্ধ। তাছাড়া মা, 3 জনের এক বিছানায় জায়গাও হবে না। বিছানা ছোট। সুরমা বিস্মিত হয়ে বললেন, 3 জন কোথায়? আমি, তুমি আর পাথর। পাথরটা রাতে আমার সাথে ঘুমায়। পাথর রাতে তোর সঙ্গে ঘুমায়? হ্যাঁ। আমার তো মনে হয় তুই পাগল টাগল হয়ে যাচ্ছিস। পাগল হব কেন? পাথর সঙ্গে নিয়ে ঘুমালে মানুষ পাগল হয়ে যায় না? তুমি কি পুতুল সঙ্গে নিয়ে ছোটবেলায় ঘুমোতে না? পাথরটা হচ্ছে আমার পুতুল।
পাথরটাকে তুই গোসল দিস, রশিদ আমাকে বলছিল। রশিদ তো দেখি বিরাট বড় স্পাই হয়েছে, কি করি না করি সব রিপোর্ট করেছে। পাথরটাকে তুই গোসল দিস কিনা সেটা বল। দেই। কেন? এমনি দেই মা, এটা একটা খেলা, মজার খেলা। আমার তো খেলার কেউ নেই, কাজে পাথর নিয়ে খেলা। তুমি তো আর আমার সঙ্গে খেলবে না। সুমা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। চিত্রা মশারি খাটানো শেষ হয়েছে। সে তার পড়ার টেবিল থেকে পাথরটা নিয়ে বালিশে শুয়ে দিয়ে মার দিকে তাকিয়ে হালকা গলায় বলেন, এসো ঘুমোতে এসো। রাত প্রায় 12টা বাজে। তুই সত্যি সত্যি পাথর নিয়ে ঘুমাবি? পাথরটা তোকে কে দিয়েছে? জাভেদ সাহেব। ইয়েস মাদার। তিনি তোকে খুব স্নেহ করেন। স্নেহ করেন না হাতি? স্নেহ করলে কেউ কাউকে পাথর দেয়? দামি গিফট টিফট দিতে পারে, আরঙের সেলোয়ার বা পাথর বসানো নেকলেস।